ভিডিওর শুরুতেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বছরটা ভীষণ ভালো কাটুক এবং সুস্থভাবে কাটান। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এই বছরের পড়ার সেকেন্ড দিনে অর্থাৎ 2 জানুয়ারি চলে গেছিলাম রানাঘাটে। নদিয়া জেলায় অবস্থিত রানাঘাটের 3টি প্রসিদ্ধ মন্দির আজকে আমি আপনাদেরকে দর্শন করাবো। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমি দমদম জংশন থেকে সকাল 7:52 গেদে লোকাল ধরে পৌঁছেছিলাম রানাঘাট জংশন। দমদম থেকে রানাঘাট যেতে সময় লাগে প্রায় 1.25 ঘন্টা মতো, আর মাঝখানে পড়ে 20টা স্টেশন। শিয়ালদা থেকে গেদে লোকাল ছাড়াও রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল এবং কৃষ্ণনগর সিটি লোকাল করে আপনারা পৌঁছতে পারেন রানাঘাট জংশন। এছাড়াও যারা বনগাঁ বা ওই লাইনের কাছাকাছি থেকে থাকেন, বনগাঁ থেকে রানাঘাট জংশন যাওয়ার ডাইরেক্ট ট্রেন আছে, আপনারা তাতে করেও রানাঘাট পৌঁছতে পারেন। কেউ যদি 4 চাকা মানে 4 হুইলার বা 2 হুইলার নিয়ে যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব যে সেগুলো নিয়ে যেতে না, কারণ 3টে মন্দিরের বাইরেই কিন্তু কোথাও পার্কিং স্পেস নেই। তাই জন্য আপনাদের কাছে সবথেকে ইজিয়েস্ট রুট হলো এই ট্রেন রুট। এটা হচ্ছে রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা হাঁটা পথেই এই 3টে মন্দিরে পৌঁছতে পারেন। আমি যাওয়ার সময় টোটোতে গেছিলাম, কারণ আমাকে যেহেতু 3টে মন্দির কভার করতে হয়েছিল। আর তাছাড়াও মা নিস্তারিণীর মন্দির সকাল 9টা থেকে 11টা পর্যন্তই খোলা থাকে, তাই জন্য আমি যাওয়ার সময় টোটো করে গেছিলাম। আপনারা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই রানিং টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন যে কোনো একটি মন্দিরে। মাথাপিছু ভাড়া পড়বে 10 টাকা। আর যদি ব্রজবল্লভ মন্দির, নিস্তারিণী মন্দির এবং সিদ্ধেশ্বরী মন্দির এই 3টে মন্দিরেই টোটো রিজার্ভ করে যেতে চান, তাহলে পার আওয়ার মিনিমাম দুজন থাকলে 200 টাকা পড়বে। রানাঘাটের বড়বাজার এলাকায় মা নিস্তারিণীর মন্দিরটি অবস্থিত। আমাকে টোটো কাকু একদম নিস্তারিণী মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে মা নিস্তারিণীর মন্দির। চলুন এবার তাহলে ভেতরে প্রবেশ করব। রানাঘাটের পূর্ব নাম ছিল ব্রহ্মডাঙ্গা। তারপরে কিভাবে এই রানাঘাট নামটা হলো সেটা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে এখনও পর্যন্ত। অনেকে মনে করেন রণ বা রানা ডাকেতের নামে একটি ঘাঁটি ছিল, যা পরিচিত ছিল রানাঘাটি নামে, সেই থেকে নাম হয়েছে রানাঘাট। আবার অন্য মতে নদিয়ার রাজমহিষীর ঘাট অর্থাৎ রানীর ঘাট থেকে হয়েছে রানাঘাট। আবার কেউ বলেন রানা মানসিংহ যশোর আক্রমণের সময় চূর্ণী নদীর তীরে নেমেছিলেন, সেই থেকে নাম হয়েছে রানাঘাট। তবে নাম যাই হোক না কেন, ব্রহ্মডাঙ্গা হোক অথবা রানাঘাট, এই জায়গার পত্তন হয়েছিল এখানকার জমিদার বংশ পাল চৌধুরীদের বংশধরদের দ্বারা। মা নিস্তারিণীর মন্দির এবং এর থেকে অনতিদূরেই অবস্থিত ব্রজবল্লভ মন্দির, এই দুটো মন্দিরই প্রতিষ্ঠা করেছিলেন জমিদার পাল চৌধুরী বংশ। এই নিস্তারিণী মায়ের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরের এক গভীর সংযোগ। কিভাবে সেই সংযোগ জড়িয়ে রয়েছে সেটাই এবার আপনাদের সাথে আমি শেয়ার করব। নিস্তারিণী মায়ের এই মন্দির তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তৈরি হওয়ার আরও 20 বছর আগে, অর্থাৎ 1845 সাল নাগাদ। আর দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1855 সালে। তখন মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত চূর্ণী নদী। এই নদী ছিল কলকাতা এবং কৃষ্ণনগরের যোগাযোগের প্রধান মাধ্যম। রানী রাসমণি যখন ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, মন্দির কেমন হবে তা নিয়ে বিস্তর চিন্তাভাবনা শুরু হয়। বিষয়টি নিয়ে তার নিকট আত্মীয়দের সাথেও আলোচনা করেছিলেন। তৈরি হয়েছিল নানান নকশা। ঠিক সেই সময়ই একদিন এই নদীপথে
রানী রাসমণির ছোট জামাই মথুরামোহন বিশ্বাস কৃষ্ণনগরে যাচ্ছিলেন। তখন তার নজরে পড়ে এই মন্দির। লোকমুখে শোনা যায় মথুরবাবু নৌকা থামিয়ে এই মন্দিরের কাছে আসেন, খুব মনোযোগ দিয়ে মন্দির দেখেন এবং ফিরে গিয়ে রানীমাকে মন্দিরের কথা জানান। শোনা যায় পরে কলকাতা থেকে মিস্ত্রি নিয়ে আসা হয়েছিল এই মন্দির দেখানোর জন্য। মিস্ত্রিরা ফিরে গিয়ে এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরির কাজ শুরু করেন। মন্দিরটি উঁচু বেদির উপর নির্মিত, কারুকার্য অপূর্ব সুন্দর। 5 খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং মায়ের গর্ভগৃহের দুপাশে দুটো শিব মন্দির রয়েছে এবং মায়ের গর্ভগৃহের সামনে রয়েছে একটি রোয়াক। আগেই বলেছি মন্দিরটি রানাঘাটের বড়বাজার এলাকায় অবস্থিত। একসময় এই এলাকায় বসবাস করতেন জমিদার রতনচন্দ্র পাল চৌধুরী। তার মৃত্যুর পরে তার স্ত্রী উজ্জ্বলমণি দাসী এই মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় খরচ পড়েছিল 75,000 টাকা। 1242 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন মন্দিরের উদ্বোধন হয়। এখনও প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বাৎসরিক উৎসব পালন করা হয়। 175 বছর পূর্তি উপলক্ষে মন্দির সংস্কার করা হয়েছিল। সেই সময় প্রায় 5 বছর সময় লেগেছিল মন্দির সংস্কার করতে। সেই সময় মায়ের মূর্তিতে আবার নতুন করে রং করা হয়েছিল। প্রয়াত জমিদার রতনচন্দ্র পাল চৌধুরী ছিলেন নিঃসন্তান। তার স্ত্রী উজ্জ্বলমণি দাসী মন্দির নির্মাণের পর মৃত্যুর আগে তার ভাসুরের ছেলেদের দায়িত্ব দিয়ে গেছিলেন মন্দির দেখাশোনার জন্য। বর্তমান সময়ে দাঁড়িয়েও পাল চৌধুরীদের বংশধররাই এই মন্দির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে তো এই মন্দিরের বাৎসরিক উৎসব পালন হয়। মহা ধুমধাম এবং সমারোহে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও দীপান্বিত অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা এবং শিবরাত্রিতে মন্দিরে সাড়ম্বরে পূজার্চনা অনুষ্ঠিত হয়। মন্দিরে নিত্য ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই এবং মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। নিস্তারিণী মায়ের মন্দির থেকে বেরিয়ে জাস্ট 2-4 পা এগিয়ে আসলেই দেখতে পাবেন ব্রজবল্লভ মন্দির, একদম রাস্তার উপরে। যদি আপনারা টোটো করে আসেন তাহলে আগে ব্রজবল্লভ মন্দির ক্রস করে তারপর নিস্তারিণী মন্দিরে যেতে পারবেন। আমি আগে নিস্তারিণী মায়ের মন্দিরে গেছিলাম, তারপরে ব্রজবল্লভ মন্দিরে এসেছিলাম। এই ব্রজবল্লভ মন্দিরটিও কিন্তু পাল চৌধুরীদের বংশধরদের দ্বারাই নির্মিত হয়েছিল। মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢোকার পরেই প্রথমে আপনাদের চোখে পড়বে একটি তুলসী মঞ্চ, যার উপরে একটি বড় তুলসী গাছ রয়েছে এবং ঠিক তার পাশে রয়েছে একটি কষ্টি পাথরের নন্দী মহারাজের বিগ্রহ, যার মুখ মহাদেবের গর্ভগৃহের একদম মুখোমুখি। এই ব্রজবল্লভ মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও আরও অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে যারা নিত্য পূজিত হন। মূল মন্দিরে প্রবেশ করার পর দেওয়ালের গায়ে চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুর নানান অবতারের মূর্তি এবং চিত্রাঙ্কন আপনাদের চোখে পড়বে, যা ভীষণ সুন্দর। যদিও শীতকাল বলে তাদের গায়ে চাদর ঢেকে দেওয়া হয়েছিল, তাই জন্য আমি পুরোটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু যতটুকু দেখতে পেয়েছিলাম ভীষণ সুন্দর। মন্দিরের দরজা দিয়ে ঢুকলেই প্রথমে বাঁদিকে চোখে পড়বে আপনাদের চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি।
চৈতন্যদেবের মূর্তি দেখে আবার কিছুটা এগিয়ে গেলে বাদিকে লোকনাথ বাবার বিগ্রহ আপনারা দেখতে পাবেন, যেখানে একটি বেশ বড়সড় বিগ্রহ রাখা রয়েছে লোকনাথ বাবার, এবং তিনিও এখানে নিত্য পূজিত হন। মন্দিরের ডান দিকে গেলে আপনাদের চোখে পড়বে শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতার এবং রাম অবতারের মূর্তি এবং নারায়ণের একটি মূর্তি, এবং এছাড়াও শ্রী বিষ্ণুর আরও বেশ কিছু অবতারের চিত্রাঙ্কনও আপনাদের চোখে পড়বে। প্রথমে রয়েছে নৃসিংহ অবতার, তার পাশে অর্থাৎ মাঝখানে রয়েছে নারায়ণ শ্রীনারায়ণ, এবং তার পাশে রয়েছে শ্রী বিষ্ণুর আরেক অবতার শ্রীরামের মূর্তি। গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করার ঠিক আগে একটা ছোট্ট মতন অংশে একটা তুলসী গাছ এবং ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ও শ্রাদ্ধ সকল প্রকার কাজ করা হয়। তার জন্য মন্দির কর্তৃপক্ষ একটি ফোন নম্বরও দিয়ে রেখেছিলেন। আপনারা চাইলে ফোন নম্বরটি নোট ডাউন করে নিতে পারেন, যদি দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন করে নেবেন। গর্ভগৃহেও কারুকার্য অপূর্ব সুন্দর। গর্ভগৃহের চারদিকে কৃষ্ণ নানান রকম লীলার ছবি রয়েছে এবং বিষ্ণুর অনন্ত শয্যারও ছবি রয়েছে, যা ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এই মন্দিরটি যে খুব ভালোভাবে সংস্কার করা হয় সেটা মন্দিরটি দেখলেই বোঝা যায়। পাল চৌধুরীদের প্রাচীন গোপীনাথ মন্দির চূর্ণী নদীর গর্ভে বিলীন হওয়ার পরে আনুমানিক 150 বছরেরও বেশি সময় আগে এই মন্দির নির্মাণ করা হয়। 1958 সালে এই মন্দিরের পূর্ণ সংস্কার করা হয়েছিল। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় এসে তার মধ্যে দর্শন করতে পারেন। এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি যেদিন গেছিলাম সেই সময় আমি মন্দিরের এমন কাউকে পাইনি যার থেকে আমি ফোন নাম্বার জোগাড় করতে পারবো, তাই জন্য আমার পক্ষে সম্ভব হয়নি আপনাদের জন্য ফোন নাম্বার জোগাড় করে আনা। তাই আপনাদেরকে আমি বলবো যে সকাল 9:30 10টার মধ্যে যদি পৌঁছাতে পারেন, যদি ভোগ প্রসাদ গ্রহণ করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা মন্দিরের ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর শ্রী রাধিকার বিগ্রহ প্রতিষ্ঠিত, এবং এছাড়াও রয়েছে কাঠের তৈরি জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার ও পাথরের গোপাল প্রতিষ্ঠিত, যা নিত্য পূজিত হয়। মূল মন্দিরে শ্রীরামের মূর্তির পাশে লাগোয়া যে একটি দালান রয়েছে, দালানের উপর নবচূড়াযুক্ত মন্দির রয়েছে, সেখানে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ। সিদ্ধিদাতা গণেশ এখানে নিত্য পূজিত হন।
এর ঠিক পাশেই রয়েছে মহাদেবের গর্ভগৃহ এবং এর মুখোমুখি নন্দী মহারাজের কোষ্ঠী পাথরের বিগ্রহ নির্মিত। মন্দিরে প্রবেশের সময় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মন্দিরের গর্ভগৃহে ভোলানাথের একটি মূর্তি রয়েছে এবং এছাড়াও রয়েছে প্রাচীন একটি শিবলিঙ্গ। মহাদেবের গর্ভগৃহের পাশে রয়েছে দেবী সিংহবাহিনীর গর্ভগৃহ। দেবী সিংহবাহিনীর বিগ্রহ প্রতিষ্ঠিত এবং তিনিও এখানে নিত্য পূজিত হন। দেবী এখানে চতুর্ভুজা এবং সিংহবাহনা। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির। ব্রজবল্লভ মন্দির থেকে বেরিয়ে লোকাল লোকদের জিজ্ঞাসা করে আপনারা ভিতরের পথ দিয়ে খুব সহজে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে এসে পৌঁছতে পারেন, বেশি সময় লাগে না। মায়ের মন্দিরের ঠিক বাইরে একটা ছোট্ট মিষ্টির দোকান রয়েছে। এখানে মিষ্টি ছাড়া ধূপকাঠি মোমবাতি আপনারা চাইলে কিনে মায়ের কাছে পুজো দিতে পারেন, তবে ফুল মালা আমি খুব একটা দেখলাম না, তাই জন্য আপনারা ফুল মালা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এখান থেকে মিষ্টি ধূপকাঠি মোমবাতি কিনে মাকে পুজো দিতে পারেন। ভিডিওর শুরুর দিকেই আমি আপনাদেরকে বলেছিলাম যে রানাঘাট এই জায়গাটার সঙ্গে জড়িয়ে রয়েছে রানা ডাকাতের নাম, এবং সেই রানা ডাকাতের মন্দিরই হলো এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা ভীষণ প্রাচীন। বলা হয় যে মা সিদ্ধেশ্বরী মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল বা মা সিদ্ধেশ্বরীর পুজো শুরু হয়েছিল রানা ডাকাতের হাত ধরে। মন্দিরের একদম মাঝখানে এখনও হাঁড়িকাঠ রয়েছে। অবশ্যই এখানে এখন বলি প্রথা চালু নেই, তবে আগে যে বলি হতো এবং নরবলিও হতো ডাকাতদের সময়, সেই চিহ্ন এখনও বর্তমান রয়েছে। মা সিদ্ধেশ্বরীর মন্দির প্রাঙ্গণে সিদ্ধেশ্বরী মায়ের গর্ভগৃহে মা ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, রাধাকৃষ্ণের গর্ভগৃহ রয়েছে, যেখানে একটি শ্বেতপাথরের সিংহাসনে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ নিত্য পূজিত হয়। জানা যায় রানা ডাকাতের মৃত্যুর অনেক বছর পরে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান রণডাকাতের পূজিতা দেবী অনাবৃত অবস্থায় পড়ে আছেন জঙ্গলের মধ্যে। তখন এই জায়গাটা পরিপূর্ণ জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যে অনাবৃত অবস্থায় দেবী পড়ে আছেন। এরপরে রাজার উদ্যোগে মূর্তি প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ আমলে কোনো এক সাহেব প্রাণভয় মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। দেবালয়ে বিধর্মী প্রবেশের কারণে কুসংস্কারাচ্ছন্ন সাধারণ মানুষ দেবী মূর্তি বিসর্জন দেয় এবং মন্দির ভেঙে ফেলা হয়। ভোলানাথ ভট্টাচার্য ছিলেন এই মন্দিরের অর্থাৎ মা সিদ্ধেশ্বরীর মন্দিরের প্রথম পুরোহিত। বালানন্দ স্বামী মহারাজের শিষ্য ছিলেন তিনি। গুরুর আদেশে তিনি মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মাঘ মাসের 29 তারিখে নবকলেবরের সূচনা হয়েছিল মন্দির। 200 বছরের প্রাচীন এই মন্দিরে এখনও মায়ের কোষ্ঠী পাথরের 3 হাত উচ্চতার প্রতিমা রয়েছে। গর্ভগৃহের বাইরে যে অংশটুকু রয়েছে সেখানে গ্রিলে প্রচুর ভক্তরা এসে তাদের মনস্কামনা জানিয়ে এরকম প্লাস্টিকের গিট বেঁধে যান। মনস্কামনা পূরণ হলে সেটা খুলে দিয়ে যান।
গর্ভগৃহে শ্বেতপাথরের একটি উঁচু সিংহাসনে কোষ্ঠী পাথরের 3 হাত উচ্চতার দেবী মূর্তি প্রতিষ্ঠিত এবং মায়ের পায়ের নিচে শায়িত রয়েছে শ্বেতপাথর দ্বারা নির্মিত মহাদেবের বিগ্রহ। মা অপূর্ব সুন্দর দেখতে। মায়ের মূর্তি প্রতি বছর সংস্কার করা হয়। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 বা 1টা পর্যন্ত এবং বিকেলে খোলে 5টা থেকে 5:30টার মধ্যে এবং বন্ধ হয় রাত 8টার সময়। আর এই মন্দিরে কিন্তু মা নিস্তারিণী মন্দিরের মতোই প্রত্যেক দিন ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলে আসা নতুন নোটিফিকেশন সমস্ত কিছু আপনারা পেতে পারেন সাথে সাথে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই বছরটা খুব ভালোভাবে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।